স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন bdnews24.com এর সিনিয়র এডিটর আমানুল্লাহ কবির, ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা এবং এশিয়ান টিভির বার্তা উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনকার নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই যে খবরগুলো শিরোনাম হয়েছে। বিশ্ব ইজতেমার স্বার্থে অবরোধের মধ্যেও দূরপাল্লা সহ সারা দেশে সব ধরনের যানবাহন চলাচল করবে। যে কোনো ধরনের নাশকতা মোকাবিলায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসার এবং ফায়ার সার্ভিস সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই যে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে, সারা বিশ্বের মুসলমান যেখানে আসছে সেইখানে তারা অবরোধ শুরু করে দিয়েছে। কাজেই আমরা এইভাবে আর চলতে দেওয়া যায় না। সেই জন্যই আমরা চিন্তা করেছি যে আমরা আমাদের তরফ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিব যাতে করে সবকিছু সঠিকভাবে সুন্দরভাবে চলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি এখন যা করছে তা আন্দোলন নয়, সন্ত্রাস এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড। বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ক্ষমতার লোভে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত তার সরকার নেবে না। মানুষ খুন করে, মানে এটা কোন ধরনের আন্দোলন আমি জানি না। এটা তো আন্দোলন, এটা তো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা তো গণ আন্দোলন না, এটা হচ্ছে জঙ্গিবাদী কর্মকাণ্ড। দেশের জন্য, দেশের মানুষের জন্য যে কোনো ঝুঁকি নিতে আমি সবসময় প্রস্তুত, কিন্তু আমি বাংলাদেশের মানুষের কোনো মর্যাদাহানি হোক সে ধরনের কাজ ওই ক্ষমতার লোভে কোনোদিন করব না। আমার বাবাও করেননি, আমিও করব না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এখনো অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। এদিকে দেশব্যাপী অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সমাবেশ এবং সকল ধরনের বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য জোর দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা স্বচ্ছ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেটার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং অবিরাম যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের এই দাবি মানছে ততক্ষণ পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। অবরোধের তৃতীয় দিনেও বেশ কিছু এলাকায় সহিংসতা করেছে বিএনপি জামায়াতের কর্মীরা। খুলনা, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নরসিংদী ও চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয় তারা। জয়পুরহাটে রেললাইন উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এদিকে এবার অবরোধের কারণে পরিবহন নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ইজতেমামুখী মুসল্লিরা। এখন যাতায়াত অসুবিধা হচ্ছে, আসার অসুবিধা হচ্ছে, আমাদের চলাচল অসুবিধা হচ্ছে। আমরা এই অবরোধকে আমরা মানি না। আমাদের আসতে অনেক কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া চলে না, বহুত কষ্ট করে আসছি, তাই আমরা এই অবরোধে আমরা সমর্থন দেই না। নারী নির্যাতনের মামলায় জামিন আবেদন নাকচ করে বিশ্বকাপ স্কোয়াডের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে এই আদেশ দেন ঢাকার সিএমএম আদালতের বিচারক আনোয়ার সাদাত। ক্রিকেটার রুবেল হোসেনকে জামিন দেওয়া হলে সে যখন মাঠে ক্রিকেট খেলবে তখন গণমাধ্যম তাকে ফলাওভাবে প্রচার করবে। এর ফলে সমাজের তরুণ যে প্রজন্ম এটা দেখে সমাজের সম্ভাব্য অপরাধীরা এই অপরাধ সংগঠনে উৎসাহিত হতে পারে। আগামী বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। তার প্র্যাকটিস দরকার, তার অস্ট্রেলিয়া যাওয়া দরকার, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। সে একজন নামকরা নামজাদা প্লেয়ার, সেই কারণে আমরা জামিন চেয়েছি। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মঞ্জুর মোর্শেদ জানাচ্ছিলেন সারাদিনের খবরগুলো। যে দেখছিলেন আসলে রাজনৈতিক ডামাডোল আছে, অবরোধ চলছে। আজ থেকে আসলে শুরু হচ্ছে ইজতেমা, মানুষের মুসল্লিদের অনেক ভোগান্তিতে পড়েছে। আসলে একটা বৃহৎ কিন্তু একটা ইজতেমা বলা হয় যে হজের পরে সবচেয়ে বড় একটি মুসলমানদের একটি এত বড় জমায়েত, সেই সময় অবরোধ আসলে এটা মানে কতখানি মানুষের ধর্মীয় যে অনুভূতি, ধর্মীয় যে সমস্ত মানুষের যে এটা এখানে যাওয়ার যে একটা অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলি কি রাজনৈতিক দলগুলো বিবেচনা করা উচিত নয়? জনাব আমানুল্লাহ কবির। এটা তো অবশ্যই সমর্থনযোগ্য নয়। তবে তারপরে যে কথাটা হচ্ছে কি, এই ঘটনাটা কিন্তু এই হঠাৎ করে এখানে এসে যে অবরোধটা হয়েছে তা তো না। এটা অনেক দিন যাবতই কিন্তু আপনার অবরোধটা শুরু হয়েছে আপনার 5 তারিখ, তার আগের থেকে শুরু হয়েছে, 3-4 তারিখ থেকেই শুরু হয়েছে। প্রথম সরকার অবরোধ করলো,
তারপরে এই সমস্ত ঘটনাগুলো মানে সরকার তো প্রথমে যে ঢাকামুখী সমস্ত বাস ট্রাক সব বন্ধ করে দিল, এক অবরোধ চলে গেল। এই অবরোধের পরে তারপরে এই সমস্ত ঘটনা ঘটলো যা আমরা দেখলাম, এগুলো ঘটলো। এরপরে আপনার মানে এই যে দ্বিতীয় ফেজে অবরোধটা দিল আবার মানে বিরোধী দল মানে বিএনপি নেতৃত্বাধীন 20 জন। অবরোধটা কিন্তু অনেকদিন যাবতই চলছে। এখন এই যে আমাদের যে কালচার, মানে আমাদের কালচার, এটা একটা দুঃখজনক যে আপনার ধর্মীয় এতে, যেমন এই যে এখানে আমরা শুনলাম কয়েকজন মুসল্লি তারা বললেন যে এই অবরোধ আমরা মানি না, এবং এই অবরোধ কেউ মানবেও না, মানে বিশেষ করে যারা ইজতেমায় আসবে তারা এই অবরোধ কেউ মানবেও না। এবং আমার যেটা প্রত্যাশা থাকবে, আমি যেটা আশা করব যে যারা ইজতেমায় আসবে তাদের যেন কোনোভাবে কেউ বাধা না দেয়, সে যেই হোক না কেন, বাধা যেন না। এখন বাসে ট্রেনে হামলা হচ্ছে, তাই না? মানুষের যে নিরাপত্তাহীনতা, এটা কি করে এই নিশ্চয়তা আসলে দেয়া সম্ভব? এই নিশ্চয়তা অবশ্যই মানে না, এই নিশ্চয়তা একটা তো সরকার বলছে, এবং এই যদি কোনো রকম পরিস্থিতি সৃষ্টি হয় সেখান থেকে কিন্তু যারা অবরোধ দিয়েছে তারা করুক না করুক সেটা ব্যাপার না, কিন্তু দায়িত্ব তাদের ঘাড়েও যাবে। তারা কি আসলে সেই দায়িত্ব নিবে? কোনোদিন কি কোনো রাজনৈতিক দল সেই দায়িত্ব নেয়? আমারও প্রশ্ন এটা যে যারা অবরোধ ডেকেছে এবং যারা বলছে যে ইজতেমা হোক আর যাই হোক অবরোধ চলবে, তারা কি কখনো কোনটায় মুসল্লি আছে আর কোনটায় মুসল্লি নাই এই ধরনের কখনো বাছ বিচার করবে? এবং তারা তো নির্বিচারে গাড়িতে আক্রমণ করছে, পেট্রোল বোমা মারছে, এবং নিশ্চয়ই এগুলোর অনেকগুলো গাড়িতে নিশ্চয়ই মুসল্লিও ছিল। বাংলাদেশের আমার দেখা যে রাজনীতি, এবং আমি সাংবাদিকতা করি প্রায় 30 বছর হয়ে গেছে, এর আগে আন্দোলনও করেছি আর রাজনীতিতে মানে অনুসরণ করি, কিন্তু এই প্রথম এরকম ঘটনা দেখলাম। অন্তত এই সময়টা এটা একটা সাধারণ প্রত্যাশা ছিল যে ধর্মের এই বিষয়টার সময় আমরা এটা থেকে বিরত থাকব, কিন্তু তারা কিন্তু তা এটা করে নেই। এটা কেন করে নেই সেটা নিশ্চয়ই অনেক ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু একটা বিষয় বোঝা যায়, সহিংসতা যারা পছন্দ করে সেই ধরনের রাজনৈতিক শক্তি যারা 20 দলের ভিতরে আছে, যেমন জামাতে ইসলাম সহ, তারা নিশ্চয়ই বিএনপিকে এই কাজটা করতে দেয় নাই। আমরা বিশ্বাস করতে চাই যে বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই এই কাজটা করার কথা না, কিন্তু যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করে না, সহিংসতা যাদের রাজনৈতিক দর্শন, তারাই কাজটা করতে পারে। আরেকটি হলো, লতিফ সিদ্দিকীর কথা যদি আপনি মনে করেন, এই ইজতেমা নিয়ে মন্তব্য করেছিল, এর বাইরে অন্য বিষয় নিয়ে মন্তব্য করেছিল না, লতিফ সিদ্দিকী হজ নিয়ে করেছিল, ইজতেমা নিয়েও মন্তব্য করেছিলেন। তখন কিন্তু খুব ঢালাও ভাবে তাকে নিন্দা করা হয়েছে। তখন যারা তাকে নিন্দা করেছেন তারাই কিন্তু আজকে ইজতেমার সময় অবরোধ দিয়ে রেখেছেন। এটা রাজনৈতিক স্ববিরোধিতা, এবং সরকার যতই বলুক যে আমি পাহারা দিব, সরকারের দায়িত্ব পাহারা দেওয়া, কিন্তু জনে জনে পাহারা দেওয়া, প্রতিটা গাড়ি পাহারা দেওয়া, সহিংসতার মাত্রা যদি এমন হয় যে রেল লাইনের স্লিপার তুলে ফেলা, রেলগাড়িকে ফেলে দেওয়া, পেট্রোল বোমা মেরে গাড়ি জ্বালিয়ে দেওয়া, বিশাল জনবহুল একটা দেশ, সেখানে তো আসলে চোরাগোপ্তা হামলা মোকাবেলা, সহিংসতার মাত্রাটা যদি এরকম হয়, সেখানে কিন্তু আসলে পাহারা দিয়ে অন্তত ইজতেমার মতন একটি কাজ। এবং সুলতান আরেকটি কথা বলতে চাই, এই ইজতেমার দিকেও কিন্তু সরকারকে নজর দিতে হবে। যারা ইজতেমার সময় অবরোধ দিয়েছে তারা এই সময় নিশ্চয়ই ইজতেমার সুযোগটা নিতে পারে নাশকতার জন্য, সেই দিকেও নিশ্চয়ই। হ্যাঁ, এই বিষয়টা আসলে সরকারের দিক থেকে কি আমি একটা কথা শুধু বলবো, মাঝখানে একটা কথা বলবো, এটা যেই মানে বিএনপিকে বুদ্ধি দেখ, যারাই বুদ্ধিদাতা হোক, যাদের চিন্তা প্রসূতই এটা হোক, তারা কিন্তু আসলে এক মানে অন্য দিক থেকে দেখলে দেখা যাবে যে বিএনপিকে সাবোটেজই করতেছে। এতে বিএনপির কিন্তু জনপ্রিয়তাটাই নষ্ট হবে। যারা এটা করছে, কেন করছে আমি জানি না, কিন্তু এটা কিন্তু বিএনপির জন্য ক্ষতি হবে, বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করবে। বিএনপি তো নিঃসন্দেহে আমাদের দেশে একটি জনপ্রিয় দল, একটি বড় রাজনৈতিক দল, বড় রাজনৈতিক শক্তি। এই চরিত্রটা আমাদের কারো জানা ছিল না, এবং তারা তো ক্ষমতায় ছিল। এই চরিত্র আমাদের জানা ছিল। একটি রাজনৈতিক দলের মতো কি তাদের আচরণে, তাদের যে কর্মসূচি, তাদের যে পরিকল্পনা, এরকম কি মনে হয় জনাব আমানুল্লাহ কবির? না, ওইটা আমি অন্যগুলোর কিছু বলবো না, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে মনে হয় না। একটা এত বড় একটা রাজনৈতিক দল, যে দলের মানে আমাদের দেশে কয়জন, মানে সবাই তো অধিকাংশ তো মুসলমান, সবাই কেউ যে না যায় ইজতেমায়, সেও কিন্তু ঘরে বসে থেকে মোনাজাতটা করে শুনে। তা আপনি এইরকম একটা ধর্মীয় অনুষ্ঠান, যেটা হজের পরে যার স্থান, আপনি এইরকম একটা ধর্মীয় অনুষ্ঠানের দিকে দিন আপনি মানে অবরোধ রাখবেন। আপনি অবরোধ ইজতেমা কয়দিন বাদ দেন, পরে করেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা ইটস এ স্যাবোটেজ ফ্রম উইদিন। স্যাবোটেজ কিনা আবার আমার কাছে যারাই করে থাকে এটা বিএনপিকে স্যাবোটেজ করছে।
সরকারের পক্ষ থেকে কি ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, বিশেষ করে মানে যারা ইজতেমায় যে সমস্ত মুসল্লি আসবে সেই প্রশ্নের জবাব নিয়ে মঞ্জুরুল ইসলাম আপনার কাছে ফিরবো। তার আগে নিচ্ছে একটা মাত্র 40 সেকেন্ডের বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব মঞ্জুরুল ইসলাম, সরকার এই বর্তমান অবস্থায় বিশেষ করে ইজতেমায় লাখ লাখ মানুষ আসে, তাদের নিরাপত্তার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে পারে? ধন্যবাদ। আমি একেবারে দ্রুত, ইতিমধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, র্যাবের ডিজি বলেছেন, পুলিশের আইজিপি বলেছেন, তাদের পক্ষে যা যা ব্যবস্থাপনা, যারা আসছে বাইরে থেকে তাদের এক ধরনের স্ক্রিনিং করা এবং সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো, এই সমস্ত করে তারা চেষ্টা করবেন। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আপনি যেমনটি বললেন, সেখানে 5 থেকে 10 লাখ লোকের সমাবেশ হয়। সারা বাংলাদেশে পুলিশ প্রশাসনের সংখ্যা হচ্ছে 1.5 লাখ, 55,000 বর্গ মাইলে। সেই ক্ষেত্রে আপনি যদি 5 লাখ লোকের মধ্যে 50 জন সিদ্ধান্ত নেয়, যেটা আপনি আগে বলছিলেন গেরিলা কায়দায় চোরাগোপ্তা হামলার কোনো ধরনের নাশকতা, সেটা কিন্তু খুবই কঠিন। তারপর আমি শ্রদ্ধা জানাবো এবং বিশেষভাবে মানে আমি আশা করব যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখবেন। তার মানে এই না আমরা ছেড়ে দিয়ে থাকবো। কিন্তু আমি এই কথাটা একটু বলতে চাই, যেটা কবির ভাই বললেন এবং রেজাও বললেন, যে এটা এই সময় এই যে ইজতেমাটা হয়, এটা কিন্তু ইজতেমার কর্মসূচি কিন্তু হঠাৎ দেওয়া হয় নাই। 5ই জানুয়ারি বেগম খালেদা জিয়া হঠাৎ করে হরতাল অবরোধ বলে অবরোধের কর্মসূচি দিয়েছেন, কিন্তু এই কর্মসূচি অনেক আগে থেকে বড় এবং আমাদের দেশের একটি নিয়মিত বিধান। আমার কাছে যেটা মনে হয়, যেটা কবির ভাই কিছুটা ইঙ্গিত দিলেন, যে এর মধ্যে যারাই এটা করেছে, গত 3 তারিখ থেকে শুরু করে 3, 4, 5 ঢাকায় যে ঘটনা ঘটলো বেগম জিয়াকে কেন্দ্র করে এবং বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, এটার বিস্তারিত আলোচনা যাব না। আমি মনে করি এর মধ্য দিয়ে বিএনপি একটি ইতিবাচক সমর্থন পেয়েছিল জনগণের। সরকার যেই ব্যাখ্যাই দেখ, যেই ব্যবস্থাই নেই, এই ব্যবস্থার পরে যেদিনই যেই মুহূর্তে তিনি অবরোধের ঘোষণা করলেন, সেই ইতিবাচক সমর্থনটা ক্রমান্বয়ে ইউটার্ন করে নেতিবাচকের দিকে গেল। এবং আপনি তিনটা বিষয় আমি খালি বলি, দেখা করতে গিয়ে তাকে মানে অবরোধটা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। একই সময় দেখেন মানে কিভাবে সাবোটেজ, যেটা বললো, তারা গেল, তাদের সাথে বেগম খালেদা জিয়াকে দেখাও করতে দেয়া হলো না, অথচ তার 10 মিনিট আগে 10 মিনিট পরে দুই পক্ষ গেল, তাদেরকে দেখা করতে দেয়া হলো। এই যে শুধুমাত্র মুসলমান অধ্যুষিত বাংলাদেশ এটা না, কিন্তু বিএনপি এবং বিএনপির অন্যতম সহযোগী জামাতে ইসলাম রাজনীতি করে, কিন্তু ইসলাম ধর্মের নামকে ব্যবহার করে, অথচ আজকে কিন্তু তাদের সমর্থকদের মধ্যেই এক ধরনের প্রতিক্রিয়া। এই জায়গায় আমি যেটা বলতে থাকবো, আমার কাছে 3টি কারণ মনে হয়। আপনার এই প্রসঙ্গটা নিয়ে আমি ফিরবো, আপনার এই প্রসঙ্গে আমি ফিরবো, কিন্তু তার আগে আমি একটু যেতে চাই সহকর্মী শিমুল বাশারের কাছে। শিমুল বাশার আজকে একটি ইভেন্ট কভার করেছেন, তিনি সেখানে মানে গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আজ জরুরি একটি বৈঠক ডেকেছিল কিভাবে অবরোধকে প্রতিহত করে